আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি জেকেএমএস জোনের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন। তো আজকে আমি যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো পঞ্চম শ্রেণীর গণিতের বেসিক রয়েছে জ্যামিতির, সে দুইটা বিভাগের একটি বিভাগ নিয়ে, অর্থাৎ আজকে আমাদের পর্ব নম্বর জ্যামিতির 1 নম্বর পর্বে আমরা আছি। যে পর্বটি হলো চতুর্ভুজ সংক্রান্ত। আমাদের ক্লাস 5-এ 2 ধরনের জ্যামিতি লাগবে। নাম্বার 1 চতুর্ভুজ সংক্রান্ত, নাম্বার 2 বৃত্ত সংক্রান্ত। আমাদের বিষয় চতুর্ভুজ সংক্রান্ত। তো চলে আসো বন্ধুরা। যদি তোমাকে বলা হয় যে চতুর্ভুজ সংক্রান্ত কয়টি চতুর্ভুজ তোমাদের বই রয়েছে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর বই নয়, তুমি যখন ক্লাস 7-8-এ উঠবে, 8-এ যখন উঠবে তখন তোমার চতুর্ভুজ সংক্রান্ত ক্লিয়ার ধারণা চলে আসবে। অর্থাৎ চতুর্ভুজের ক্লিয়ার ধারণাগুলো 8-এ তার ব্যাখ্যাগুলো পাবে। যেমন আমরা এখন যদি চতুর্ভুজ সংক্রান্ত নিয়ে কথা বলি, তাহলে কী কী বিষয় লাগবে? নাম্বার 1 আমাদের লাগবে চতুর্ভুজের কয়টি বাহু, 2 কয়টি কোণ, 3 কয়টি কর্ণ, কয়টি শীর্ষবিন্দু, বা কৌণিক বিন্দু। অর্থাৎ এই 4টা বেসিক তোমাকে আগে জানতে হবে। আমি এই পর্বটাতে সম্পূর্ণ চতুর্ভুজের যা যা দরকার, প্রয়োজনীয় সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অর্থাৎ তোমরা অবশ্যই জানতে পারবে এই চতুর্ভুজটা কিভাবে তুমি অঙ্কন করবে, চতুর্ভুজগুলোর কি কি রয়েছে, চতুর্ভুজ কয়টা রয়েছে, কয় ধরনের চতুর্ভুজ রয়েছে, এই জিনিসগুলোর ব্যাখ্যা আমি দিব তোমাদের। তো আসো আমরা প্রথমেই জানি একটা চতুর্ভুজের কয়টি বাহু থাকে। চতুর্ভুজের বাহুকে বলা হয় সাইড। অর্থাৎ চতুর্ভুজের সাইড হলো 4টি। চতুর্ভুজের বাহু 4টি। কয়টি? 4টি। কয়টি কোণ? 4টি কোণ। চতুর্ভুজের 4টি কোণ। নাম্বার 3 কয়টি কর্ণ? চতুর্ভুজের কর্ণ 2টি। কয়টি শীর্ষবিন্দু, কৌণিক বিন্দু? 4টি। এই প্রত্যেকটি পয়েন্ট তোমার জন্য খুবই দরকারি, কারণ এই পয়েন্টগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এই পয়েন্ট না জানলে তুমি এই অঙ্কগুলোকে, এই জিনিসগুলোকে তুমি বুঝতে পারবে না যে কীভাবে আসলে তুমি করবে। তাহলে আমরা দেখি, প্রথমে বলছে কয়টি বাহু। আসলে বাহু বলতে আমরা কি বুঝি? চতুর্ভুজের যে 4টা রেখা রয়েছে, অর্থাৎ চতুর্ভুজ কাকে বলে সেটা ডেফিনেশনটা আমাদের খুবই দরকার, তাই না? আমি দিব ডেফিনেশন। তার আগে তোমাদের এই বিষয়গুলো আমি একটু জানিয়ে নিচ্ছি। চতুর্ভুজের বিষয়বস্তুগুলোর মধ্যে এই 4টা হলো মূল জিনিস। এই 4টা আমি জানলে খুব সহজ চতুর্ভুজ চিহ্নিত করতে পারবো। তাহলে চলে আসো, বাহু কি? বাহু হলো যেই 4টা রেখা দ্বারা চতুর্ভুজটা অঙ্কন করা হয়েছে। অর্থাৎ চতুর্ভুজের 4টা বাহু রয়েছে। যেমন ত্রিভুজ, এর বাহু কয়টি? 3টি। তো এরকম ভাবে চতুর্ভুজেরও বাহু রয়েছে 4টি। এরপর রয়েছে কয়টি কোণ। কোণ কাকে বলে এটার বেসিকও তোমাদের নিয়ে আলোচনা করা দরকার। আমি ইনশাল্লাহ অন্যান্য পর্বগুলোতে কোণ, রেখা, রশ্মি এগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো চলে আসো, এই যে কোণটি হলো যে 2টি রেখার মিলিত স্থান। 2টা রেখা যেই পয়েন্টটাতে মিলিত হবে বা যে বিন্দুটাতে মিলিত হবে, সেই বিন্দুটাই হলো কোণ উৎপন্ন করবে। অর্থাৎ 2টি রেখার মিলিত স্থানের নাম হলো কোণ। তাহলে তোমার চতুর্ভুজের কোণ কয়টা? 4টি। বাহু কয়টি? 4টি। কর্ণ কয়টি? 2টি। কর্ণ কি সেটা জানি আমরা একটু। কর্ণ হলো বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা। মানে আমি তোমাকে সাপোজ উদাহরণস্বরূপ দেখাই। মনে করো আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম,
ঠিক আছে? চতুর্ভুজটা দেখতে এমন। চতুর্ভুজের এখানে একটা শীর্ষবিন্দু রয়েছে, এখানে একটা শীর্ষবিন্দু রয়েছে, যা আমার এই লাইনে দরকার। চতুর্ভুজ 4টা শীর্ষবিন্দু, মানে কৌণিক বিন্দু, এন্ড পয়েন্ট যেটাকে বলে ইংরেজিতে, সেটা হলো এই যে 1 2 3 4, 4টা পয়েন্ট রয়েছে, 4টা শীর্ষবিন্দু রয়েছে। শীর্ষবিন্দুর যে মিলিত স্থানটা, অর্থাৎ যে মিলিত স্থান হচ্ছে, এটার নামই হলো কর্ণ। এখান থেকে এখানে মিলিত হবে, এটার নামই হলো কর্ণ। তার মানে এই পয়েন্টগুলোতে মিলিত হবে, সেগুলোর নাম হলো কর্ণ, অর্থাৎ এটাকে বলা হয় কর্ণ। তাহলে কর্ণ কাকে বলে আমরা জানলাম। বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা একটু আগে জেনেছি, আমি যে বলেছি যে একটু আগে, যে কয়টি শীর্ষবিন্দু ও কৌণিক বিন্দু রয়েছে। শীর্ষবিন্দু হলো 4টি, আর কৌণিক বিন্দু মানে শীর্ষবিন্দু যেটাকে বলি আমরা, সেটাও 4টি। তো এই ছিল আমাদের চতুর্ভুজের 4টা পার্ট। আমাকে জানতে হবে, না জানলে আমি চতুর্ভুজ চিনতে পারবো না। এখন এখান থেকে কিছু প্রশ্ন তৈরি করা যায়। যেমন তোমাকে বলতে পারে যে একটা চতুর্ভুজের কয়টি কর্ণ রয়েছে? 2টি। একটি চতুর্ভুজের যে 4টা কোণ রয়েছে, সেই 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি? এটাও বলতে পারে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। ওকে। চতুর্ভুজ 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার তোমার আরেকটা বেসিক এখানে জানতে হবে, যে চতুর্ভুজ আমরা যে অঙ্কন করি, সেটা কি আসলে 4টা বাহু হলেই হবে, নাকি এটাকে আবার সুন্দর করে আমাকে কি করতে হবে, মাপ নিয়ে আঁকতে হবে? চতুর্ভুজ 5 ধরনের হয়। তার মধ্যে আমরা সাধারণত যে চতুর্ভুজগুলো অঙ্কন করি, চতুর্ভুজগুলো নাম আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে বলবো। তার মধ্যে 1 নাম্বার হলো চতুর্ভুজ। চতুর্ভুজ হলো যেটা আমি আঁকতে গেলে কোনো বাহুর নির্দিষ্ট মাপ প্রয়োজন পড়বে না। অর্থাৎ তুমি মনে করো চতুর্ভুজ আঁকতেছো, মানে 4টা বাহু আঁকতেছো, তাহলে কি করবা? যা চতুর্ভুজটা এঁকে দিবা, সেখানে কোনো নির্দিষ্ট মাপ নেই, কারণ 4টা বাহু হলেই চতুর্ভুজ হবে। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্ভুজের সংজ্ঞাটা আগে জেনে নিই, তাহলে আমাদের চতুর্ভুজ 5 ধরনের পড়তে খুব ইজি লাগবে। তো চলে আসো আমরা চতুর্ভুজের সংজ্ঞাটা লিখি। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হলো 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। অর্থাৎ 4টা সরল রেখা থাকবে, সেটার আকৃতির নামই হলো চতুর্ভুজ। সরল রেখা কয়টি থাকবে? 4টি সরল রেখা। তাই আমরা সংজ্ঞাটা লিখতে পারি, 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। তো আসো আমরা লিখে ফেলি চতুর্ভুজের সংজ্ঞাটা। চতুর্ভুজ 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বাংলা শব্দ, সেখানে এটার অর্থটা হলো চতুর মানে আমরা বুঝি 4টা, অর্থাৎ ভুজ একটা আকৃতি, যে আকৃতির মাধ্যমে 4টা বাহুকে আঁকা হবে, অর্থাৎ 4টা বাহু দ্বারা একটা চিত্র হবে বা একটা ক্ষেত্র হবে, সেটার নামই হলো চতুর্ভুজ। তো চতুর্ভুজের 4টা বাহু রয়েছে, 4টি কোণ রয়েছে, 4টি শীর্ষবিন্দু রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে কথা বলেছি। তো এখন আমরা বিষয় জানবো যে চতুর্ভুজটা আসলে কয় ধরনের হয়ে থাকে। চতুর্ভুজ আমাদের যে 5ম শ্রেণী বইটি রয়েছে, সেখানে চতুর্ভুজ লাগবে। চতুর্ভুজ আমাদের 5 ধরনের। তোমাদের বইটি 5ম শ্রেণীর বইটিতে রয়েছে চতুর্ভুজ 5 ধরনের। নাম্বার 1, সেটি হলো আয়ত। নাম্বার 2 বর্গ। নাম্বার 3 সামান্তরিক। নাম্বার 4 রম্বস। নাম্বার 5
ট্রাপিজিয়াম। অর্থাৎ এই চারটা তোমাকে প্রাথমিক ধাপে অবশ্যই জানতে হবে। এই চারটা তোমাকে খুব ভালো করে শিখাবে যে চতুর্ভুজের আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে। আমাদের সাধারণত পরীক্ষাগুলোতে এই চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানে পাঁচটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চারটা রয়েছে সেটি হলো আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস। এই পয়েন্ট মানে আমাদের ক্লাস পিএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের এই চারটা জ্যামিতি খুব ইম্পর্ট্যান্ট। তো আসো আমরা ধাপে ধাপে শুরুতেই আমরা কিছু জ্যামিতির মধ্যে থেকে, শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা তাহলে এই বিষয়গুলো জেনে নেই। প্রথমত আমরা পাঁচটা জিনিসের প্রথমত যে জিনিসটি রয়েছে আয়ত, সেটাকে আমরা আগে লিখে ফেলি। আয়তটা আসলে কি? একটা আয়ত জানতে হলে তোমাকে মূল জিনিস জানতে হবে যে আয়ত আঁকার জন্য যা যা দরকার, অর্থাৎ আয়ত আঁকতে গেলে তোমাকে কি কি লাগবে। নাম্বার 1, তোমাকে জানতে হবে কয়টি বাহু দিয়ে তুমি আয়ত আঁকবে। নাম্বার 2, আয়তের প্রত্যেকটি কোণ কেমন। নাম্বার 3 তুমি জানতে পারো কর্ণের কথা। তো প্রথমত তোমাকে আয়ত আঁকতে গেলে যে দুইটা বাহুর দৈর্ঘ্য জানতে হয়, সেই বাহু দুটি তোমার প্রশ্নে উল্লেখ করা থাকে যে একটি আয়তের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তটি তোমাকে আঁকতে বলতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি যে একটি আয়তের ভূমি হলো 5 সেমি আর উচ্চতা হলো 3 সেমি, আয়তটি অঙ্কন করো। আয়ত তোমাকে অঙ্কন করতে হবে, তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে ভূমিটা কোথায় বসবে, উচ্চতাটা কোথায় বসবে। একটা ত্রিভুজ বা একটা চতুর্ভুজ যখন তুমি অঙ্কন করবে তখন সেটা যে ভূমিটা হয় সেটা কোথায় বসে, সেটা তোমার নিচের দিকে বলবে। অর্থাৎ তোমার যে আকৃতিটা থাকবে সেই আকৃতির নিচে যে বাহুটা থাকবে, অর্থাৎ প্রথম যে বাহুটা থাকবে সেই বাহুটার আকৃতিটাই হবে ভূমি। তাইলে আমরা তাহলে কিছু জিনিস করি যে এখানে আসলে কিভাবে আমরা এই ভূমিটা অঙ্কন করব। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আয়তটা অঙ্কন করি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তটি অঙ্কন করব। দেখো আয়তটি অঙ্কন করতে গেলে তোমাকে দুইটা বাহুর দৈর্ঘ্য জানতে হয়। তো প্রথমে যেই বাহুটা দেওয়া থাকে সেটাকে ভূমি বলা হয়। সেই ভূমির পরিমাণটা তোমার জানা থাকলো 5 সেমি। তো তুমি প্রথমে স্কেল দিয়ে 0 থেকে 5 মেপে নিবে, স্কেলে 0 থেকে 5 মাপবে। তারপরে তুমি কি করবে, এটা তোমার ভূমি চলে আসলো। তারপর তোমাকে উচ্চতা মাপতে হবে। এখন এই উচ্চতা মাপার আগে যেহেতু আয়ত তুমি আঁকবে, তাই আয়ত আঁকতে গেলে তোমাকে আগে জানতে হবে আয়তের ডেফিনেশনটা, অর্থাৎ আয়তের সংজ্ঞা। আয়ত কি আসলে? আয়ত যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ, অর্থাৎ 4টা কোণেই সমকোণ হবে। যেমন এই যে কোণটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ আমি এখানে লম্ব এঁকেছি। কিভাবে লম্বটা এঁকেছি আমি আবার একটু যদি দেখাই যে আমি লম্বটা কিভাবে এঁকেছি। একটা রেখার উপরে তুমি পেন্সিল কম্পাস নিবে, নিয়ে এভাবে বৃত্তচাপ দিবে, তারপর সেম মাপ এখানে দিবে, এখানে, অর্থাৎ এইটাকে বলে লম্ব। এটা ছোটবেলায় অঙ্কন করেছে তাই না? এইটা এইভাবে আমরা লম্বটা আঁকবো। আর এই লম্বটা যখন আমি এখানে আঁকবো তখন এর মধ্যে আমার এখানে যে কোণটা আসবে সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হয়ে যাবে, মানে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি না হলে আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ নয়, অর্থাৎ আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে কি বলা হয়? আয়ত বলা হয়ে থাকে। আবার এখানে আরেকটা সংজ্ঞা চলে আসে যে আমরা মূলত আয়তের সংজ্ঞাটা লিখতে গেলে কোনটা লিখব? আয়তের সংজ্ঞা লিখতে গেলে এই সংজ্ঞাটাই লিখব যে চতুর্ভুজের, কি সংজ্ঞাটা হলো, যে চতুর্ভুজের 4টি কোণেই সমকোণ।
চারটা কোণ সমকোণ, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই চারটা কোণেই সমকোণ হবে, তাহলে কি হবে? আয়ত হবে। তো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি, যে চতুর্ভুজের তাকে আয়ত বলে। তো যখন তুমি জ্যামিতিটা করবে, তো জ্যামিতি যখন লিখবে তখন চাইলে তুমি সংজ্ঞাটা লিখে নিতে পারো। সংজ্ঞা লিখার পরে তুমি চিত্রটা অঙ্কন করবে। চিত্রটা তুমি কিভাবে অঙ্কন করবে তা কিন্তু আমি একটু আগেই বলেছি। চিত্র আঁকতে গেলে তোমাকে প্রথম বাহুটার পরিমাণ জানতে হবে, ভূমিটা জানতে হবে। ভূমিটা হলো 5 সেমি, আর উচ্চতাটা আঁকার আগে তুমি এখানে লম্ব এঁকে নিবে, 90 ডিগ্রি এঁকে নিবে। তো এটার মাপ হবে 3 সেমি। 5 সেমি 3 সেমি, তাহলে এই বাহুগুলো কত হবে স্যার? এটা যা এটা তাই হবে, অর্থাৎ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই বাহু যা এই বাহু তাই, এবি যা সিডি তাই, এডি যা বিসি তাই। অর্থাৎ এই এডির পরিমাণ হলো 3 সেমি, তাহলে আমার বিসির পরিমাণও আসবে 3 সেমি। আবার এই এবির পরিমাণ 5 সেমি, তাহলে আমার উপরে এটাও হবে 5 সেমি। তো এই হলো আমাদের নির্দিষ্ট একটি আকৃতি যার নাম আয়ত। তো এই ডেফিনেশন তোমাকে লিখতে হবে, চিত্রও তোমাকে আঁকতে হবে, এবং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স যেটাকে বলা হয়, অর্থাৎ তোমাদের বৈশিষ্ট্য যেটাকে বলা হয়, সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে অঙ্কন লিখতে হবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, এই আয়তটি অঙ্কন করার সময় তোমাকে কি করতে হবে? বৈশিষ্ট্যটিও লিখতে হবে, অর্থাৎ বৈশিষ্ট্য তোমাকে মাস্ট বি লিখতে হবে। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো এবং যেই জ্যামিতিটা অঙ্কন করলাম মাত্র, অর্থাৎ আয়ত, সেটি আমরা আবার আঁকবো এবং দেখব। তো চলে আসো আমরা কিভাবে এই আকৃতিটি খাতায় আঁকব। তোমাকে আয়ত আঁকতে গেলে যে দুইটা বাহুর কথা আমি বলেছি, প্রথমটা 5 সেমি, তারপরেরটা 3 সেমি, এই দুইটা বাহু তোমাকে কম্পালসারি আগে এঁকে নিতে হবে। আঁকার পরে তুমি পাশের দুইটা বাহু কিভাবে আঁকবে? এটা যেভাবে 5 সেমি দিয়েছো, পাশেরটা স্কেল দিয়ে 5 সেমি দিতে পারো, অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপিয়ে নিতে পারো, নিয়ে আঁকতে পারো। আর এটার বাহুটার পরিমাণও হবে 3 সেমি। তো এইভাবেই তুমি একটি আয়ত অঙ্কন করবে। আয়তের যে দুইটা বাহু রয়েছে, সে দুইটা বাহু পরস্পর সমান, আর আয়তের বিপরীত বা প্রত্যেকটি কোণ পরস্পর সমকোণ। তাহলে আমরা যদি এটার বৈশিষ্ট্যগুলো লিখি, তাহলে কি আসতেছে? এটা কেন একটি আয়ত? তার আগে আমি চিত্রটাতে লিখে দিব যে এটি একটি আয়ত। লিখতে পারি চিত্রে এ বি সি ডি একটি আয়ত। এবার আয়তের বৈশিষ্ট্যটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আয়তের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এটা কেন আয়ত, তার কারণগুলো লিখতে হবে। অনেকে এই জায়গাগুলোতে কমন কিছু বৈশিষ্ট্য রেখে, যেমন আয়তের 4টি বাহু আছে, 4টি কোণ আছে, এটা থাকলে কিন্তু আয়ত বোঝা যায় না। এসব চতুর্ভুজের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে, অর্থাৎ চতুর্ভুজ যে কোনোটাই থাক না কেন, তার প্রথমটা হলো 4 সেমি, মানে যেই আকৃতি দেওয়া থাকে সে একটা 4টা বাহু হবে, 4টা কোণ হবে, শীর্ষবিন্দু হবে, এগুলো হবে। তো আমি প্রথমেই আয়তের বৈশিষ্ট্যটা কেন আয়ত, তার বৈশিষ্ট্য হলো আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 2 নম্বর হলো আয়তের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটাকে আমরা চাইলে এই বৈশিষ্ট্য যে আমি লিখতেছি, সেই বৈশিষ্ট্যগুলো লেখার উদ্দেশ্য হলো এটি কেন একটি আয়ত সেটাকে চিনিয়ে দেওয়া। অর্থাৎ এটা আয়ত হওয়ার শর্ত কি? প্রথমটা শর্ত লিখলাম বাহু দিয়ে, তারপরটা লিখলাম কোণ দিয়ে, এরপরটা লিখতে পারি কর্ণ দিয়ে। তো এখানে বাহু দিয়েও বৈশিষ্ট্য তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা কোণ দিয়ে যে বৈশিষ্ট্য সেটাকে তুমি একটু ঘোরা ফেরা লিখতে পারো। যেমন আয়তের বিপরীত কোণগুলো পরস্পর সমান, তুমি লিখতে পারো আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, তাতেও কিন্তু ভুল নয়। অর্থাৎ এই যে জ্যামিতি যেগুলো রয়েছে তোমাদের, সেগুলো তোমাকে বুঝতে হবে। এরপর রয়েছে কর্ণ দিয়ে,
এখন তুমি বলতে পারো যে কর্ণটা কি, আমি কিন্তু এটা ডেফিনেশনটা কিছুক্ষণ আগে তোমাদের বলেছি। কর্ণ হলো বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা। এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সংযোগ, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের সংযোগ করে যে রেখাটা আঁকা হবে সেটার নামই হলো কর্ণ। তো কর্ণ চতুর্ভুজের দুইটি, তাই দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুইটা খণ্ডে বিভক্ত করে, এটার নামই হলো আয়ত। তো আশা করি সবাই আমরা আয়ত বুঝে গেছি। ইনশাআল্লাহ আমরা বেশি করে এই আয়তটা অঙ্কন করব।